শাকিব খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো তুফান। তো বন্ধুরা, এই তুফানের যখন সর্বপ্রথম টিজ রিলিজ দেওয়া হয়েছিল, তখন টিজটি দেখার পর অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু এই টিজটি দেখার পর বলেছিল এই সিনেমাটি অ্যানিমেল এবং কেজিএফ এই দুটি সিনেমাকে ব্লেন্ড করে তৈরি করা হয়েছে, বা এই দুটি সিনেমাকে কপি করে সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই শাকিব খানের তুফান সিনেমাটি আসলে কেজিএফ এবং অ্যানিমেল সিনেমাকে নকল করে তৈরি করা হয়েছে কিনা। আমি এই সিনেমাটি কিছু সময় আগেই দেখে আসলাম, দেখে এসে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে নকল যারা বলতো তাদের এই ভুল ধারণাটি ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও মুভি রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমি আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পান। তো বন্ধুরা, তুফান সিনেমাটির পরিচালক কিন্তু রায়হান রাফি, যিনি এর আগে অনেকগুলো সিনেমা কিন্তু হিট দিয়েছে। তাকে কিন্তু বর্তমানে হিট মেশিন বলা হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। তিনি যখন একটি সিনেমা তৈরি করবেন, তখন আপনাকে বুঝে নিতে হবে তিনি কখনোই একটি নকল সিনেমা বা কপি সিনেমা কখনোই তৈরি করবে না। এর আগে আমরা সুড়ঙ্গ সিনেমা দেখেছি। সেই সুড়ঙ্গ সিনেমার যখন টিজার রিলিজ দেওয়া হয়েছিল, ট্রেলার রিলিজ দেওয়া হয়েছিল, তখন কিন্তু অনেকেই এই ছবিটিকে একটি ঘটনার সাথে মিলিয়ে ফেলেছিল যে আসলে এটি এই সিনেমার যে কাহিনীটি আছে ব্যাংক ডাকাতির কাহিনী, সেই ব্যাংক ডাকাতির কাহিনী নিয়ে এই সিনেমাটি তৈরি হবে। কিন্তু ব্যাংক ডাকাতির সিন সেই সুড়ঙ্গ সিনেমার মধ্যে ছিল, কিন্তু সেই ব্যাংক ডাকাতির কাহিনীর সাথে আরও অনেকগুলো কাহিনীর প্লট কিন্তু অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু সুড়ঙ্গ সিনেমাটি তৈরি করা হয়েছিল, যে সিনেমাটির মূল থিম ছিল আসলে অর্থলোভী নারীর বিষয়বস্তু বোঝানোর ক্ষেত্রে। কিন্তু এই সিনেমাটিকেই অনেকেই কিন্তু নকল বা সেই ব্যাংক ডাকাতির কাহিনীকেই কিন্তু মনে করেছিল যে আসলে সিনেমাটির মূল কাহিনী হবে। ঠিক এই তুফান সিনেমার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টি হয়েছে, যে আসলে এই তুফান সিনেমাটির যে একটি রাইফেল দেখিয়েছিলেন রায়হান রাফি টিজের মধ্যে, সেই রাইফেলটি দেখার পরে অনেক অডিয়েন্স আছে বা যারা ক্রিটিক্স আছে, তারা কিন্তু এই সিনেমাটিকে কেজিএফ এবং অ্যানিমেলের এই দুই ভার্সনটিকে ব্লেন্ড করে তৈরি করা একটি কপি সিনেমা বলেছিল। আমি এই সিনেমাটি দেখে যে বিষয়টি বুঝলাম সেটি হলো কেজিএফ বা অ্যানিমেল সিনেমার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর ছিটে ফুটাও কিন্তু এই সিনেমার মধ্যে নেই। অ্যানিমেল সিনেমার মধ্যে যে ব্রুটালি বিষয়গুলো দেখানো হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু এই সিনেমার মধ্যে একদমই নেই। পাশাপাশি কেজিএফ সিনেমার মধ্যে যে একটি কাহিনী বা কাহিনীর যে প্লট ছিল, সেই প্লটগুলো কিন্তু এখানে একদমই নেই। রায়হান রাফি একটি সিনেমা তৈরি করছে, তার মানে এই সিনেমাটির হাইপ একটু বেশি হবে এবং তিনি ইচ্ছে করেই এই কাজগুলো করে যাতে করে মানুষের মুখে মুখে এই সিনেমাটির নাম যেন চর্চিত হয় এবং যাতে করে সিনেমাটির হাইপ আরও বৃদ্ধি পায়। এবং যখন একটি সিনেমা সম্পর্কে বেশি বেশি মানুষ কথাবার্তা বলবে বা নেগেটিভ কথাবার্তা বলবে, তখন কিন্তু একটি মানুষ তার নিজের অজান্তেই সেই সিনেমাটা কিন্তু তিনি প্রমোট করে দিলেন। এই বিষয়টি কিন্তু যারা নেটিজনরা আছে এটি কিন্তু তারা করে থাকে। এইভাবেই কিন্তু রায়হান রাফি তার সিনেমার ডিজাইন কিন্তু প্রায় প্রত্যেকটি সিনেমাতে করে থাকে। যেমন করে পরাণের মধ্যে করেছিল, যেমন সুড়ঙ্গের মধ্যে করেছিল, ঠিক তেমনি কিন্তু তুফানের মধ্যেও করেছে। বরাবর সিনেমা তৈরির ক্ষেত্রে রায়হান রাফি যে মনশিয়ানা বিষয়গুলো দেখায়, সেই বিষয়গুলো কিন্তু এই তুফান সিনেমার মধ্যেও ছিল। শুধুমাত্র একটি বন্দুক দেখিয়ে যে আপনারা ভাবতে পারেন যে এই বন্দুকটি অ্যানিমেল সিনেমাতে ইউজ করা হয়েছিল, তার জন্য এখানেও ইউজ করা হয়েছে। বা কেজিএফ সিনেমাতে ইয়াসের চুল বড় বড় ছিল, দাড়ি বড় বড় ছিল, এই চুল দাড়ি বড় বড় আছে জন্যেই যে এই সিনেমাটি কেজিএফের একদমই নকল, এই বিষয়টি কিন্তু একদমই সম্পূর্ণই আলাদা। আমি বলে নিই বন্ধুরা, এই সিনেমাটির যে কাহিনী আছে, এই কাহিনীটির প্লট কিন্তু বাংলাদেশেরই একটি কাহিনী প্লট, যেটিকে রায়হান রাফি অনেক সময় অনেক জায়গায় বলেছিলেন বা অনেক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি এই যে সিনেমাটির প্লট, এই সিনেমাটির প্লট 1960 থেকে 65 সাল এবং এখান থেকে শুরু করে 1990 থেকে 95 সাল এর মাঝের যে একটি প্লট আছে, এই প্লটের মধ্যেই সিনেমাটা কিন্তু তৈরি করা। এই প্লটের যে বিভিন্ন দিকগুলো আছে বা কিভাবে ওই সময় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী তৈরি হয়েছিল, কিভাবে বাংলাদেশকে সে কন্ট্রোল করছিল,
কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা আছে, কিভাবে একটি একদম ছোট রাজনৈতিক দলকে টেনে নিয়ে এসে একদম ক্ষমতায় বসিয়ে দেয় এবং ক্ষমতায় বসিয়ে সে কিন্তু তার নিজের মতো করে বাংলাদেশকে শাসন করতে চায় এবং সেই রাজনৈতিক দলটি যখন তার বিপক্ষে যেতে শুরু করে তখন কিভাবে আবারও তাদেরকে কন্ট্রোল করতে হয়, এই বিষয়গুলো কিন্তু সিনেমার মধ্যে ফুটে উঠেছে। এই বিষয়গুলো কিন্তু রায়হান রাফি একদম খুব ভালোভাবে উপস্থাপন করেছে তার এই সিনেমার মধ্যে। এখানে কোনো কপি নেই, কোনো ইন্সপিরেশন নেই, বা তিনি এই কেজিএফ সিনেমা বা অ্যানিমেল সিনেমা থেকে জাস্ট আপনাদেরকে হাইপ তোলানোর জন্য কিন্তু এই বিষয়টি করেছে, বা সেই আদলেই সিনেমাটি তৈরি করেছে যে আসলে এই বিষয়টি যদি তার সিনেমার মধ্যে থাকে সে কিন্তু দর্শকদের আকৃষ্ট করতে পারবে, বা দর্শক কিন্তু এই বিষয়টি চর্চা করবে যে আসলে হয়তো এই অ্যানিমেল সিনেমাতে এই বন্দুকটি দেখেই রায়হান রাফি তাকে কপি করে এই সিনেমাটি তৈরি করেছে এবং একদম অ্যানিমেলের মতো করেই হয়তোবা এই সিনেমাটা তৈরি করেছে। তো বন্ধুরা, রায়হান রাফি ইজ এ জিনিয়াস ডিরেক্টর। সে কিভাবে সিনেমা তৈরি করবে সে নিজেই জানে, কাউকে কিন্তু কখনোই গল্প ফাঁস করতে বা এই সিনেমার যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো কিন্তু কোনো ছবিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিনি। এমনকি এই সিনেমার যে ভিলেন আছে সেই ভিলেনকেও কিন্তু আমরা কোথাও দেখিনি, টিজারের মধ্যে দেখিনি, ট্রেইলারের মধ্যে দেখিনি। এমনকি তিনি এমনভাবে এই বিষয়টিকে কন্ট্রোল করে রেখেছে যে সিনেমার ভিলেনটিকে সেটিও কিন্তু তিনি ফ্লাশ করতে দেননি। আর তিনি জানে যে কিভাবে একটি সিনেমা তৈরি করলে এই সিনেমার হাইপ আরও বেশি হবে, কিভাবে দর্শকদের মুখে মুখে তার সিনেমাটির নাম চলে যাবে। এবং তিনি কিন্তু সবসময় গল্প নির্ভর সিনেমা তৈরি করতে ভালোবাসেন এবং তার যে গল্পটি আছে এই গল্পই কিন্তু মেন হিরো। এর পাশাপাশি এই সিনেমাতে আরও অ্যাড হয়েছে চঞ্চল চৌধুরী, আবার আছে উপরি পাওনা শাকিব খান। তাহলে বোঝেন এই বিষয়টি আরও কোন উচ্চতায় পৌঁছিয়ে যাবে। যেখানে রায়হান রাফি মানেই হিট মেশিন, সেখানে আমরা পেয়েছি শাকিব খানকে, যিনি মেগা স্টার বাংলাদেশের, তাকে ইন্ডাস্ট্রি বলা হয়। পাশাপাশি আছে চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, এই মাপের যারা অভিনেতা আছে সেই সিনেমা তো অবশ্যই একটি অ্যাটম বম হবেই। পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাজী রাকায়াতকে, তিনি কিন্তু একদম নামকরা একজন অভিনেতা। পাশাপাশি দর্শকদের আরও বেশি আকৃষ্ট করার জন্য এখানে নিয়ে এসেছেন মিমি চক্রবর্তীকে, এবং পাশাপাশি এখানে আরেকটি ভাইরাল মেশিনকে তিনি নিয়ে এসেছেন সিনেমার মধ্যে, প্রীতম হাসানকে। প্রীতম হাসান কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে আছেন, তার কিন্তু গানগুলোর মাধ্যমে সেই ট্রেন্ডিংয়ে থাকা অবস্থায় আরও নতুন একটি কিন্তু ভাইরাল গান নিয়ে তিনি এই সিনেমার মধ্যে অ্যাড করেছেন। এই সম্পূর্ণ বিষয়গুলো এমনভাবে তিনি সিনেমার মধ্যে অ্যাড করেছেন, এই সিনেমাটি দেখার পর আপনাকে জাস্ট হা হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে। আপনি যদি বাংলা সিনেমা এখন পর্যন্ত দেখে থাকেন, এই সিনেমা দেখার পর বাংলা সিনেমা সম্পর্কে আপনার যে ধারণাটি আছে এই ধারণাটি একদম পাল্টে যাবে। আপনি চিন্তাই করতে পারবেন না যে আসলে বাংলাদেশেও এরকম একটি সিনেমা তৈরি করা সম্ভব। আর সিনেমার মধ্যে এমনভাবে টুইস্টগুলো অ্যাড করা হয়েছে যে টুইস্টগুলো আপনি দেখার পর আপনি একদমই হয়ে যাবেন যে আসলে এই সিনের পর যে এই সিন আসবে আপনি কখনোই কল্পনাই করতে পারবেন না। আমরা আগে যে বাংলা সিনেমাগুলো দেখতাম, এই সিনেমাগুলো দেখার সময় আমরা কিন্তু প্রেডিকশান করতে পারতাম যে আসলে এই সিনটা হচ্ছে, এই সিনের পর এই সিনটি আসবে, তারপরে এই সিন আসবে, তারপরে এই সিন আসবে, এরপরে সিনেমাটি শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি তুফান সিনেমাটি দেখতে বসেন, তুফান সিনেমা দেখার সময় আপনি কখনোই প্রেডিকশান করতে পারবেন না যে আসলে কোন সিনের পর কোন সিন আসবে এবং কিভাবে এই সিনেমাটি একদম চোখের পলকে আপনাকে সিনেমার সাথে অ্যাটাচ করতে সাহায্য করবে। এই বিষয়টি কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনি সিনেমা দেখছেন। আপনি এমনভাবে রিয়েলাইজ করবেন যাতে করে মনে হবে যেন সেই শাকিব খানের জায়গায় আপনি আছেন এবং আপনার সাথে সরাসরি এই ঘটনাগুলো হচ্ছে। আপনাকে কিন্তু একদম হুক করে রাখার মতো একটি সিনেমা এই তুফান। আপনি যদি হলে গিয়ে এই সিনেমাটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বলতেই হবে যে বাংলাদেশেও আমরা একজন খুব ভালো মানের ডিরেক্টর পেয়েছি, যে ডিরেক্টর যদি আরও ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেয় তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এখন যে অবস্থানে আছে এই অবস্থান থেকে আরও কিন্তু অনেক উচ্চতায় উঠে যাবে। আর এরকম যদি আরও দু একজন নির্মাতা আমাদের মাঝে আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই বাংলা সিনেমাটি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে একদম আমরা যেরকম দক্ষিণী সিনেমার ভক্ত হয়ে গিয়েছি, বাংলা সিনেমার ভক্তও কিন্তু সারা বিশ্ব জুড়ে আমাদের তৈরি হবে। এবং অবশ্যই
আমরা যে সিনেমাগুলো এখন দেখছি এই সিনেমাগুলো আমাদের শুধুমাত্র বাংলাদেশের জন্য তৈরি না করে আমাদেরকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে কোন ধরনের সিনেমা চলবে, এবং শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা না করে ইন্টারন্যাশনাল মার্কেটের কথা চিন্তা করে আমাদেরকে কিন্তু সিনেমা তৈরি করতে হবে। এবং এই রায়হান রাফি এই তুফান সিনেমাটি কিন্তু সেভাবেই তৈরি করেছে। শুধুমাত্র এই সিনেমাটি বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের অডিয়েন্সের জন্য কিন্তু এটি একটি সিনেমা। এক্ষেত্রে এই সিনেমাটি যদি শুধুমাত্র হিন্দি ডাবিং করে কোনো একজন দর্শককে দেখানো হয়, সে কিন্তু কখনোই বলবে না এটি একটি বাংলা সিনেমা। সে অবশ্যই বলবে এই সিনেমাটি দক্ষিণী কোনো সিনেমা, হয়তো তামিল, নয়তো তেলেগু, নয়তো মালায়ালাম, নয়তো কান্নাড় ইন্ডাস্ট্রির কোনো একটি সিনেমা। এই সিনেমা দেখার পর আমার কিন্তু একদম রায়হান রাফির কাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। সুড়ঙ্গ দেখার পর তো মোটামুটি রায়হান রাফির আমি ফ্যান হয়ে গিয়েছিলাম। তুফান দেখার পর এখন কিন্তু আমি একদম ড্রাইহার্ট ফ্যান হয়ে গেলাম রায়হান রাফির। তার সাথে সাথে তিনি যে অভিনেতাদের সিনেমাতে কাস্ট করেছেন এবং তাদের কাছ থেকে যে অভিনয় আদায় করে নিয়েছেন, এটি কিন্তু তার বিশাল ধরনের একটি কিন্তু সফলতা। একজন পরিচালকই পারে একজন অভিনেতাকে কিন্তু উচ্চ মাত্রায় নিয়ে যেতে। এক্ষেত্রে শাকিব খানকেও তিনি কিন্তু ভেঙে নতুন করে তৈরি করেছেন। শাকিব খানের যে অ্যাটিটিউড, শাকিব খানের যে কথা বলা, শাকিব খানের যে অভিনয়, তার এক্সপ্রেশন, এই বিষয়গুলো কিন্তু আপনি আবার নতুনভাবে এক্সপ্লোর করতে পারবেন এই সিনেমার মধ্যে। তো বন্ধুরা, সর্বশেষে এই কথাটিই বলবো, রায়হান রাফির সিনেমা কখনোই এটি নকল হতে পারে না। এই কথাটি বলেই আমি শেষ করছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে মুভি রিলেটেড এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।